তোমাদের আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ তোমাদের শোনাবো সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প রামধনের বাঁশি। রামধনের লোকটাকে চেনা চেনা লাগায় আর একটু কাছে গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেলেও চিনতে কোনো অসুবিধা নেই। এই তো সেই খগেশ বাবু, খগেশ খাস্তগির। পুরনো ইট পাথর নিয়ে ঘাটাঘাটি করেন। খগেশ বাবুর সঙ্গে ছিলেন বকুলতলার সত্যপ্রকাশ বাবু। তিনি বলছিলেন, কই তেমন বদনাম তো কেউ দেয়নি এবারে, ভূত টুত এ তল্লাটে নেই। আপনি 2টো রাত এখানে অনায়াসে থাকতে পারেন। আর সঙ্গে যখন চাকর এনেছেন তখন আর ভাবনা কিসের। আপনি তো এদিকে এসেছেন আগে, দেখেছেন তো কি চমৎকার সব মন্দির, সব 150-200 বছরের পুরনো। আমাদের গায়ে তো বড় একটা কেউ আসে না, আপনি একদিন বাদে এলেন, এ আমাদের পরম ভাগ্যের কথা। এতদিন পরে মানে 10 বছর রামধনের মেজ কাকার বন্ধু হলেন খগেশ খাস্তগির। ভদ্রলোক কলকাতায় থাকেন, প্রত্নতত্ত্ব না কি জানি চর্চা করেন। তার জন্যই বার কয়েক এই জামহাটি গায়ের 150-200 বছরের পুরনো পোড়া ইটের মন্দির দেখে গেছেন কয়েকবার। সেই নিয়ে তার কিছু লেখাও কাগজে বেরিয়েছে মাঝে মাঝে। খগেশ বাবুর এই কাজ নিয়ে রামধনের মনে কৌতূহল জাগলেও সেই নিয়ে কোনোদিন কিছু বলার সাহস পায়নি। বাপরে বাপ, একটা ঘটনা সে কোনোদিন ভুলতে পারবে না। একবার খগেশ বাবুর একটা পাথরের মূর্তি রামধন তুলে দেখতে গিয়ে সেটা হাত থেকে ফেলে দিয়েছিল। এমনিতেই রকচটা লোক, তার উপরে এত বড় একটা ক্ষতি। খগেশ বাবু শাস্তি হিসেবে এক হাতে রামধনের চুলের মুঠি আর এক হাতে তার পাতলা কোমরটা ধরে মাথার উপরে তুলে একটা আছাড় মেরেছিলেন। 10 দিন ছিল গায়ে ব্যথা। রামধন ছিল অত্যন্ত নিরীহ মেজাজের ছেলে। খগেশ বাবু যখন প্রথমবার তাদের বাড়িতে এসেছিলেন তখন রামধনের বয়স মাত্র 17। তখন সকলে তাকে দিয়ে 5 ফরমাস খাটিয়ে নেয় আর কথায় কথায় ধমক লাগায়। পোস্ট অফিসে চিঠি ফেলে এসো, তাও রামধন। বিশু জ্যাঠাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, তাও রামধন। বাদলা হয়েছে, কেষ্টর দোকান থেকে পেঁয়াজি নিয়ে এসো, তাও সেই রামধন। ফলে রামধনকে সর্বদাই তটস্থ হয়ে থাকতে হতো। পান থেকে চুন খুসলে আর রক্ষে নেই। বাড়ির বড় কর্তা থেকে শুরু করে 13 বছরের ছোট ভাই বিষ্টুও তার দিকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলে না। খগেশ বাবু একদিন বাদে গায়ে এসেছেন আর গাঙ্গুলিদের বাড়িতে একটা ঘর নিয়ে থাকছেন শুনে সত্যপ্রকাশ বাবু সত্যিই গদগদ হয়ে উঠলেন। বললেন, আপনার কাজের দিক দিয়ে দোতলার দক্ষিণের ঘরটা সবচেয়ে সুবিধা হবে। আলো বাতাস দুই আছে, জানলা দিয়ে গন্ডকি পাহাড় দেখা যাবে, আপনি দিব্যি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এই রে কেলেঙ্কারি, ওই দক্ষিণের ঘরে রামধনের বাঁশিটা রয়ে গেছে যে, বড় সাধের বাঁশি, রথের মেলা থেকে 4 আনায় কেনা। সে কি আর আজকের কথা? সেই বাঁশি রামধন গায়ের উত্তরের মাঠে গিয়ে একটা নোনা বাদাম গাছের তলায় বসে বাজায়। এইভাবে তার কত সময় কেটে গেছে। বাড়িতে থাকে সে খুব কম সময়টুকু, বেশিরভাগই একা একা মাঠে ঘাটে টোটো করে বেড়ায়। এই নিয়ে কেউ আর আপত্তি করে না, সেই ভালো। সারা জীবন অনেকের অনেক ফরমাস সে খেটেছে, এখন তার ছুটি। কিন্তু বাঁশিটার কি হবে? ও বাঁশির জাতি যে আলাদা। এত বছর ফুয়ে ফুয়ে ওর এমন গলা খুলেছে যেমন আর কোনো নতুন বাঁশিতে খুলবে না। এখন উপায় হচ্ছে তককে তককে থাকা। খগেশ বাবু একবার বাড়ি থেকে বেরোলে তারপর টুক করে গিয়ে বাঁশিটা নিয়ে আসা যাবে। ওর সামনে পড়া কোনো মতেই চলবে না। কে জানে, হয়তো 10 বছর আগের রাগ ভদ্রলোক এখনো পুষে রেখেছেন।
চেহারায় যে 10 বছরে খগেশবাবুর বিশেষ পরিবর্তন হয়নি সেটা রামধন প্রথমেই লক্ষ্য করেছে। খগেশবাবু এসেছিলেন সকালে। সারা দুপুর তিনি ঘর থেকে আর বেরোলেন না। সূর্য যখন প্রায় ডুবুডুবু তখন কাঁঠাল গাছের আড়াল থেকে রামধন দেখল কি খগেশবাবু আড় ভাঙতে সামনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। এবার বেরোবেন নাকি ভদ্রলোক? রামধন নিজেকে আরেকটু ভালো করে আড়াল করলো গাছটার পিছনে। খগেশবাবু আবার ভিতরে চলে গেলেন। তারপর একটা লাঠি নিয়ে বেরিয়ে এসে বাড়ির সামনের রাস্তা ধরে উবে রওনা হলেন। হাঁটার মেজাজ দেখেই বোঝা যায় তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রামধন 2 মিনিট অপেক্ষা করে গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। চাকরটাকেও এড়াতে হবে, না হলে আবার চোর ভেবে হল্লা শুরু করবে। চাকরটাও ছিল একতলার রান্নাঘরে। রামধন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সোজা দক্ষিণের ঘরের দিকে গেল। বাইরে থেকে দরজা বন্ধ। ঘুরে গিয়ে বারান্দার জানলা দিয়ে ঢুকতে হবে। অবশ্যই সে জানলা যদি খোলা থাকে। হ্যাঁ, জানলা খোলা আছে। রামধন ঢুকলো ঘরে। চারিদিকে টেবিলের উপর নানান রকমের মূর্তি ছড়ানো। তাছাড়া রয়েছে কাগজ কলম, পেন্সিল, দোয়াত, ছবি, কিন্তু বাঁশিটা নেই। অন্তত সেটা যে কুলুঙ্গিটার মধ্যে রাখা ছিল তার মধ্যে এখন রয়েছে একটা লণ্ঠন। বাইরে মেঘের গর্জন। রামধন এখানে আসবার আগেই দেখেছিল নৈঋত কোণে কালো মেঘ জমেছে। এখন মনে হচ্ছে সে মেঘ একেবারে মাথার উপরে। ঝড়ও বইতে শুরু করেছে। বারান্দার জানলা দিয়ে কয়েকটা শিরীষ গাছের পাতা এসে ঢুকলো। রামধন এসে হন্যে হয়ে বাঁশিটা খুঁজছে। খাটের নিচে, বালিশের নিচে, টেবিলের দেরাজে, ঘুলঘুলিতে। এমন সময় হঠাৎ সিঁড়িতে একটা পায়ের শব্দ। রামধনের মনে কোনো সন্দেহই নেই যে খগেশবাবু এখন ফিরে আসছেন বৃষ্টির উপক্রম দেখে। তার সেই 10 বছরের আগের কথা মনে পড়ে রামধনের তো বুকের রক্ত আবার হিম হয়ে গেল। পায়ের শব্দ বন্ধ দরজার দিকে এগিয়ে এলো। রামধন একবার মনে করলো যে বারান্দার দিকের জানলা দিয়ে পালাবে, কিন্তু কেন যেন তার শরীরে একটা অবশ ভাব এসে গেছে। তাছাড়া তার বাঁশিটা তো এখনো পাওয়া যায়নি। একটা মত শব্দ করে দরজার তালাটা খুলে গেল, আর তারপরেই দরজাটা খুলে গেল। রামধন তো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যা কপালে আছে তাই হবে। কিন্তু যা হবে ভেবেছিল তা তো হলোই না, বরং হলো তার উল্টোটা। দরজা খুলে রামধনকে সামনে দেখে খগেশবাবুর চোখ কপালে উঠে গেল, আর তিনি ভিমরি খেয়ে শটান পড়লেন মেঝের উপরে। আর ঠিক সেই সময় তার কোটের পকেট থেকে রামধনের বাঁশিটা বেরিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। রামধন সেটাকে তুলে নিয়ে খগেশবাবুর দেহ টপকে বাইরে এসে শটান সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে গেল। সকলের কাছে ধমক খেয়ে এসেছে বলেই রামধন এটা বোঝেনি যে তাকে এখন দেখে খগেশবাবুর এই দশা তো হবেই। কারণ আজ থেকে 10 বৎসর আগে আজকের মতোই একটা ঝড়ের সন্ধ্যায় মাথায় একটা কদবেল প্রমাণ শিল পড়ে রামধনের মাথা ফেটে অক্কা পায় সে। তার মেজাজ যতই ভারী কি হোক, চোখের সামনে রামধনের ভূতকে দেখে যে খগেশবাবু ভিমরি খাবেন তাতে আর আশ্চর্যের কিছু নেই। তোমরা এতক্ষণ শুনছিলে সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প রামধনের বাঁশি। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যে গল্পই আমি পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমার ফোনে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।